নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সেরা 10। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য জুড়ে পুজো নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাহারি রং আর কারিগরদের হাতের সুনিপুণ ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠছে প্রতিমা। মণ্ডপে মণ্ডপে চরম ব্যস্ততা শিল্পীদের মধ্যে। কোথাও বাহারি থিমের চমক, কোথাও আবার বনে দিয়ে আনার আভিজাত্য। মণ্ডপে ফুটে উঠছে পরিবেশ। ব্যারাকপুর পূর্ব তালবাগান ও সুকান্তপল্লী অধিবাসী বৃন্দের এবারের পুজোর থিম পরিবেশ। ৩৭তম বছরে এবার তাঁদের পুজো। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে পরিবেশের স্পন্দন, মানব জীবনে গাছ, জল ও পরিবেশের গুরুত্ব। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে পরিবেশের প্রতি সচেতনতার বার্তা। প্রতিমা তৈরিতে ব্যবহার হচ্ছে ৮টি ধাতু। দাসপুরের শিবপুর গ্রামের মহিলা পরিচালিত দুর্গাপুজোর এবারের থিম ঢাক। ৩ বছর আগে শিবপুর গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন জায়গা থেকে তাদের জমানো অর্থ দিয়ে শুরু করেছিল দুর্গাপুজো, যা এখন মানুষের কাছে বেশ জনপ্রিয়। বাড়ি বাড়ি চাঁদা আদায় থেকে শুরু করে পুজোর সমস্ত দায়িত্ব এবং সিদ্ধান্ত নেন এলাকার মহিলারা। উদ্যোক্তারা পেয়েছেন সরকারি অনুদানও। সেই পুজো ঘিরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ময়নাগুড়ি দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম আনন্দনগর ইউথ ক্লাবের দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবছরও থিমে চমক রয়েছে পুজো উদ্যোক্তাদের। এবছরে তাদের থিম লৌকিকতা। কাঠ, ফাইবার, বাঁশের বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে সুদৃশ্য মণ্ডপ। রয়েছে হারিয়ে যাওয়া বেশ কিছু শিল্পকলার কারুকার্য, সেই সঙ্গে রয়েছে রোশনাইয়ের চমক। একই সঙ্গে মায়ের মূর্তিতে থাকছে বিশেষ চমক। থিমের ঠাকুরের সঙ্গে থিমের প্যান্ডেল নিয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত পুজো কমিটিগুলি। শহরের পাশাপাশি গ্রামীণ পুজোগুলিতেও দেখা যায় সেই থিমের হিড়িক। দর্শককে তাক লাগাতে উঠে পড়ে নামে পুজো কমিটিগুলি। তার মধ্যেই অন্যতম হাওড়া গ্রামীণের বেশ কয়েকটি পুজো কমিটি। তাদের এবারের ভাবনা বৃক্ষ মোদের মাতৃশক্তি। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার মধ্যেই অন্যতম হাওড়া গ্রামীণের শ্যামপুরের বাছারি ফুটবল মাঠ দুর্গাপুজো। ক্লাব সমিতির সভাপতি জানান, মা ছাড়া যেমন একটা সন্তান বেড়ে উঠতে পারে না, তেমনি গাছ ছাড়া প্রাণীকুল বাঁচতে পারে না। সেই ভাবনা ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে। পাশাপাশি প্রতিমার সাজসজ্জাতেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। পুজোর বোনাস সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্য জুড়ে পরিষেবা বন্ধ করেছিল ভেসেল কর্মীরা। পরিষেবা বন্ধের ঘণ্টা খানেকের মধ্যেই মিলল সাড়া। ভেসেল কর্মীদের বোনাসের দাবি মেনে নেয় সরকার। রাজ্য সরকারের আশ্বাসে উঠে গেল জলসাথী কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। বাকি দাবি দেওয়া নিয়ে পুজোর পরে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস সরকারের। রাজ্য জুড়ে ভেসেল পরিষেবা একেবারেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছিল। বেশ কিছু দাবি দেওয়া নিয়ে ভেসেল কর্মীরা তারা বন্ধ করে দিয়েছিল লঞ্চ পরিষেবা। রাজ্যের বিভিন্ন যে সব জেটি আছে সেখান থেকে লঞ্চ পরিষেবা বন্ধ হয়ে গেছিল। প্রায় 232টি জেটি থেকে লঞ্চ পরিষেবা বন্ধ। মানুষজন পুজোর আগে বিপাকে পড়েছিল। অবশেষে দাবি দাবার মধ্যে বোনাসের যে দাবি ছিল সেটা মেনে নিয়েছে রাজ্য সরকার। খুশি ভেসেল পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীরা। অফিসেও আমরা কালকে গেছিলাম। আমরা কালকে আমাদের যে কর্মীরা মানে অফিসের যে স্টাফ রয়েছেন, স্যাররা রয়েছেন, তাদের কাছেও আমরা গেছিলাম। গিয়ে আমরা জানিয়েছি, ওখানেও কোনো ফলাফল হয়নি। আমাদের যে অফিসাররা আছেন তারাও বলেছেন যে পরে কথা বলবো। হ্যাঁ, পুজোর পরে কথা বলবেন। কিন্তু আমাদের যে এই সমস্যাগুলো আমরা কার কাছে বলবো? আমাদের শোনার কোনো লোক নেই। রাজ্য সরকার মেনে নিয়েছে, এটাই আমাদের সবথেকে বড় খুশি। আর আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। লঞ্চ পরিষেবা চালু হয়ে গেছে? হ্যাঁ, লঞ্চ পরিষেবা চালু হয়ে গেছে। আমরাই সকাল থেকে কলকাতা টিভি এসে সম্প্রচার করি এবং লাইভ টেলিকাস্ট করি। তারপরেই খবরের জেরে দেখা যায় রাজ্য সরকার এই বিষয়টাকে তাদের মেনে নিয়েছে। অর্থাৎ দীর্ঘদিন যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা পাশে থাকি কলকাতা টিভি। তারপরে আমাদের ধন্যবাদ জানায় এখানকার লঞ্চ পরিষেবার সঙ্গে যারা যুক্ত সেই সকল সদস্য। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। লকআপে দুষ্কৃতী মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য বসিরহাটের নেজার থানায়। সূত্রের খবর, শনিবার আগ্নেয়াস্ত্র সহ 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে নেজার থানার পুলিশ। রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলার কথা, কিন্তু তারপরেই শুরু হয় উত্তেজনা। পরিবার সূত্রে দাবি, লকআপের মধ্যেই মৃত্যু হয় মিজান গাজী নামে ওই দুষ্কৃতীর। যদিও পাল্টা পুলিশের দাবি, হার্টের সমস্যা ছিল মিজানের। লকআপের মধ্যেই অসুস্থ হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই রাস্তায় মৃত্যু হয় তাঁর।
হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে ইন্ডিয়া জোট। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটে জয় জয়কার। হরিয়ানার সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার, জম্মু ও কাশ্মীরে এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। হরিয়ানা জম্মু কাশ্মীরে বুথ ফেরত সমীক্ষায় চাপে মোদি। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানার সমীক্ষাতেও ম্যাজিক ফিগার পার হাত শিবিরের। তাহলে হরিয়ানায় কি পালাবদল? জম্মু ও কাশ্মীরেও এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। তাহলে দুই বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়া। 10 বছর ধরে হরিয়ানার ক্ষমতায় রয়েছে বিজেপি। বিধানসভা ভোটে এবার হরিয়ানায় পদ্ম শিবিরের হাল নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। কারণ এবারের লোকসভায় কংগ্রেস 10টির মধ্যে 5টি আসন পেয়ে যথেষ্ট উজ্জীবিত। বিজেপির অন্তর্কলহও প্রবল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে দলের অন্য নেতাদের বেশ বিরোধ রয়েছে। মোদি শাহ এবার হরিয়ানায় খুব কম প্রচার করেছেন। যে মোদির জোরে দেশে ভোট চালায় বিজেপি, এবার হরিয়ানায় তাকে শেষ বেলায় প্রায় দেখাই যায়নি। বিনেশ ফোগাট ও বজরং পুনিয়া কংগ্রেসের প্রার্থী হয়ে ভালো হাওয়া টেনেছেন। এছাড়াও কৃষক আন্দোলনের প্রভাবও এবারের ভোটে পড়বে বলে মনে করা হচ্ছে। শনিবার ভোট পর্ব শেষ হতেই সমস্ত বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে পালা বদল হতে চলেছে হরিয়ানায়। আত্মবিশ্বাসী কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষায় হাত শিবিরের শক্ত হলের আভাস মিলতেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড় শুরু কংগ্রেসের অন্দরে। ফের কি ভূপেন্দ্র সিং হুডা হবেন না নতুন কেউ? সূত্রে খবর, হরিয়ানায় ইতিমধ্যেই ক্যাবিনেট তৈরি করে ফেলেছে হাত শিবির। যদিও 8ই অক্টোবর জানা যাবে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর এবার কার হাতে চলেছে। সমীক্ষায় জোটের পাল্লা ভারী থাকায় উৎসবের মেজাজ কংগ্রেস শিবিরে। কলকাতা টিভি। লেবাননে রক্তগঙ্গা। লেবাননের ওপর জোরদার হামলা ইসরায়েলের। টার্গেট ইরানের মদতপুষ্ট সংগঠন হিজবুল্লাহ। শনিবার রাতেও ভয়াবহ হামলা লেবাননের রাজধানী বেইরুটে। পরপর বিস্ফোরণ, ভয়ঙ্কর হামলা দাবি লেবাননের। একটানা বাজছে সাইরেন। বাংকারে কাতারে কাতারে মানুষের আশ্রয়, চোখে মুখে আতঙ্কের ছাপ। লেবাননের বিধ্বস্ত চেহারা। পরমাণু যুদ্ধের প্রস্তুতি ইরানের। ইসরায়েলের পাশে আমেরিকা, রাশিয়ার সমর্থন ইরানকে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ? লেবাননে আরও জোরদার হামলা ইসরায়েলের। অব্যাহত বোমা বর্ষণ। নিহত কমপক্ষে 2000। ঘাত প্রত্যাঘাতে বিধ্বস্ত লেবাননের রাজধানী বেইরুট। শনিবার বেইরুটে লাগাতার ইসরায়েলের বোমা বর্ষণ। নিশানায় হিজবুল্লাহ শক্ত ঘাঁটিগুলি। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তছনছ রাজধানী বেইরুটের দক্ষিণ প্রান্তের একাধিক এলাকা। উত্তর লেবাননের প্যালেস্টাইনি শরণার্থী শিবিরেও ভয়ানক হামলা। শুধু আকাশপথেই নয়, লেবাননের স্থলপথেও চলছে হানা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তরফে জানানো হয়েছে, শনিবারের হামলা অত্যন্ত হিংস্র ছিল। ইতিমধ্যে বেশ কিছু আশ্রয় শিবির খুলেছে প্রশাসন। অনেকে আবার সমুদ্রের ধারে তাঁবু খাটিয়ে থাকছেন। খোলা আকাশই এখন ঠিকানা। এই আবহে এবার ফ্রান্সের ওপর ক্ষোভ নেতানিয়াহুর। লেবাননে ফরাসি কোম্পানির ওপর হামলা ইসরায়েলের। এরই মধ্যে লেবাননে গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ইসরায়েলি বাহিনী। আইডিএফ এর তরফে একটি ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, লেবাননে হিজবুল্লাহ সুড়ঙ্গগুলি চিহ্নিত করে সিল করা হয়েছে। কলকাতা টিভি। সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। 3.5 ঘন্টা পর বটতলা থানা থেকে বেরিয়ে গেলেন পঙ্কজ দত্ত। পঙ্কজ দত্তকে আজ তলব করা হয়েছিল বটতলা থানায়। প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত প্রায় 3.5 ঘন্টা পর তিনি বটতলা থানা থেকে বেরিয়ে গেলেন। আরজিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্য করায় তলব করা হয়েছিল পঙ্কজ দত্তকে। এর আগে তিনি হাইকোর্টে সুরক্ষা কবচও চেয়েছিলেন, যদিও হাইকোর্টের পক্ষ থেকে সুরক্ষা কবচ মেলেনি। আরজিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্য করেছিলেন পঙ্কজ দত্ত। তার জেরেই তাকে বটতলা থানায় ডাকা হয়েছিল। 3.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যাচ্ছে। বেরোনোর সময় বিক্ষোভ দেখায় সোনাগাছির মহিলারা, কারণ এই সোনাগাছি নিয়েই বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত।
বটতলা থানায় তাকে তলব করা হয়েছিল, 3.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর যখন তিনি বেরিয়ে যাচ্ছেন বটতলা থানা থেকে, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখান সোনাগাছির মহিলারা। প্রাক্তন আইপিএস অফিসারের মন্তব্যে বিতর্ক ছড়ায় এবং সেই বিতর্কের জেরেই তার বিরুদ্ধে এফআইআর হয় এবং তাকে বটতলা থানার পুলিশ তলব করেছিল। যদিও হাইকোর্টে তিনি সুরক্ষা কবচ চেয়েছিলেন, কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে এখনো সুরক্ষা কবচ পাননি পঙ্কজ দত্ত। সেই পঙ্কজ দত্তকে আজকেই বটতলা থানায় তলব করা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সোনাগাছির মহিলারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ, পার্কস্ট্রিট থানার ভেতরে শ্লীলতাহানির অভিযোগ। থানারই এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। মামলা রুজু পার্কস্ট্রিট থানার, ক্লোজ করা হয়েছে এসআইকে। মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ, থানার ভেতরেই শ্লীলতাহানি করা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে থানায়, ক্লোজ করা হয়েছে ওই এসআইকে। যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই এসআইকে ক্লোজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এবং কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। কি তাদের রিয়াকশন শুনুন। গোটা সমাজটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। দুষ্কৃতীরা ভয় মুক্ত, তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। তো যে পুলিশ কোনো ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তারি করার পরিবর্তে মানে প্রমাণ লোপ করার কাজ করে, যারা এমন ভাবে তদন্ত করে যে মূল অভিযুক্ত বা অন্যান্য সাক্ষীরা হস্টাইল হয়ে যায় এবং সেখানে অপরাধীরা নির্দোষ প্রমাণিত হয়ে কোর্টে ছাড়া পেয়ে যায়, তাহলে সেই পুলিশ এ ধরনের ঘটনা ঘটবে? এটা তো সমাজে সংঘর্ষ হয়ে যাবে। কোনো পুলিশ তো কোনো বিচ্ছিন্ন এন্টিটি নয়। ফলে তারা যেরকম সরকার চলেছে, যেরকম সমাজ বিরোধীরা চলেছে, প্রত্যেক কেসেই কোনো হচ্ছে না। আপনি যে কোনো লোয়ার কোর্টে যান, দেখবেন ধর্ষণের মামলা কমে গেছে। তার কারণ হচ্ছে খাপ পঞ্চায়েতদের মতো করে ধর্ষণের ঘটনাকে সেইখানেই মিটমাট করে দেওয়া হচ্ছে। রক্ষকই যেখানে ভক্ষকের ভূমিকা পালন করছে, সে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে শিখে উঠবে এটা খুব বোঝাই যায়। এটা বোঝা যাচ্ছে অত্যন্ত নিরাপদ জায়গাতে যারা চাকরি করছেন, কাজকর্ম করছেন, তারাও আজকে কেউ নিরাপদে নেই। যাদের হাতে মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, তারাই এখন নিরাপত্তা খুঁজছেন। এই ভয়ঙ্কর পরিস্থিতি, রাজ্যের প্রশাসন কার্যত ভেঙে পড়তে বসেছে। বিশ্বাস আর রইল না কোনো কিছুর। পটাশপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের পর বিষ খাইয়ে মারার অভিযোগ। ভগবানপুরের পটাশপুর থানা এলাকার ঘটনা। মহিলার মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ। বাঁচাতে গেলে অভিযুক্তের বউকেও মারধরের অভিযোগ উঠেছে। পটাশপুরের ঘটনা। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। ধর্ষণের পর বিষ খাইয়ে মারার অভিযোগ পটাশপুরে। ভগবানপুরের পটাশপুর থানা এলাকার ঘটনা। এলাকার লোকজন অভিযুক্তকে মারধর করে, এমনকি তার স্ত্রীকেও মারধর করা হয় বলে জানা যাচ্ছে। ময়নাতদন্তের পর দেহ নিতে অস্বীকার পরিবারের। মহিলার পরিবার ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট নয়। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের। কল্যাণী এমসে সোমবার হবে ময়নাতদন্ত। বারুইপুরের এসিজেএম ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন। কল্যাণী এমসে যদি না হয় তাহলে কল্যাণীরই জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হতে পারে। জেএনএম হাসপাতালে ডাক্তার বা কর্মী
ময়নাতদন্তে অংশ নেবেন না। দেহের চালান সহ সবকিছু এইমসের সুপারকে হস্তান্তর করতে হবে, এমনটাই বলা হয়েছে। দেহ স্থানান্তরের জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের এবং এই মামলার শুনানি হয়। কল্যাণীর এইমসে ময়নাতদন্ত করতে হবে ওই নাবালিকার, যদি সেখানে না হয় তাহলে কল্যাণীরই জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি কি বলেছেন শুনবো। আজকে মাননীয় হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছেন আমরা ওটাকে অবশ্যই করব, কারণ আপনারা জানেন একটা প্রসেস থাকে। কালকে আপনারা সব টাইমলাইন জানেন কিভাবে আমরা কখন ইনকোয়েস্ট হলো। আমরা কালকেই অ্যাডিং সেকশন, মার্ডারের অ্যাডিং সেকশন আমরা কালকে দুপুরে প্রেয়ার দিয়েছি। একটা প্রসিজারাল ব্যাপার থাকে, কারণ আইও অকুপাইড ছিল, আইও ইনকোয়েস্টেড ছিল, তারপর আইও ওখান থেকে পোস্টমর্টম করতে ওখান থেকে বডিটাকে নিয়ে গেছিলো। যেহেতু মাননীয় হাইকোর্ট এই অর্ডারটা দিয়েছেন, আমরা অবশ্যই এটাকে মান্যতা দিয়ে আমরা এটাকে অ্যাডিং সেকশন লাগাবো। ফরেন্সিক এক্সপার্টের জন্য আমরা অলরেডি চিঠি চলে গেছে, পিও ভিজিট হবে, ফরেন্সিক এক্সপার্ট স্যার অবশ্যই আসবে। কুলতলি ঘটনাতেও ফাঁসি হোক, 3 মাসের মধ্যে দোষীর ফাঁসি হোক, পুজো উদ্বোধনের অনুষ্ঠান থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অলরেডি হয়েছে, আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে, আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। এ নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে শুনবো। হাতির দেখানোর দাঁত আর খাওয়ার দাঁত আলাদা হয়। মুখ্যমন্ত্রী মন্তব্যটা করেছেন, তার সাথে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, আমার স্বাগত জানাই এই মন্তব্যকে, কিন্তু এখানে থেকে প্রশ্ন আসছে, একটা বাচ্চা মেয়ে নাবালিকা, সেই ক্ষেত্রে পক্সো আইনের ধারা কেন অ্যাড করা হলো না? আজকে হাইকোর্টও প্রশ্নটা করেছে। পুলিশ জানতো না ইচ্ছা করে করা হয়নি। ফাঁসির কথা মুখ্যমন্ত্রী বলেছেন, ওটা করলে তো সুবিধা হতো, ইনফ্যাক্ট ট্রায়ালটাও তাড়াতাড়ি হতো। মুখ্যমন্ত্রী মুখ কোনটা আর মুখোশ কোনটা সেটা খুব ডাউট হচ্ছে তার মন্তব্যের পর, কারণ পুলিশ এক কাজ করছে, তিনি এক কথা বলছেন, বড্ড কনফিউজিং। আমার যেটা সব থেকে বড় প্রশ্ন, এই সমাজে আজকে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, আজকে ভাবুন তো আরজিকরের ঘটনার পর আজকে দুর্গাপুজোর ঠিক বোধনের আগে ষষ্ঠী আসেনি, আমাদের জ্যান্ত দুর্গাদের বিসর্জন দিয়ে দিতে হচ্ছে। এখানে শুধু ফাঁসির দাবি করে মুখ্যমন্ত্রী যদি বলেন, তো পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি এটা আমাদের খালি শোনা প্রয়োজন? 3 মাস কেন, সম্ভব হলে 3 দিনের মধ্যে অপরাধী শাস্তিপ্রাপ্ত হোক, গোটা বাংলা চায়। মুখ্যমন্ত্রীও তা চাইতে পারেন, কিন্তু চাইতে পারা আর 3 মাসের ভেতরে ফাঁসির সাজি হবে এটা ঘোষণা করা, মুখ্যমন্ত্রী সবকিছুর ঊর্ধ্বে নাকি? একবার মুখ্যমন্ত্রিত্ব অর্জন করলে দেশের আইন কানুন সবকিছু বিসর্জন দিয়ে যা খুশি ঘোষণা করে দেওয়া যায়। রামনবমীতে ছুটি ঘোষণা করে দিলেন, এই প্রথম। কেন? ধর্মের সুরসুরি, নৈরাজ্য, ধর্ষণ, খুন, একটা ঘটনা, দুটো ঘটনা প্রত্যেক দিন ঘটছে। ইতরের রাজ্যে পরিণত হয়েছি আমরা। আরজিকরের নির্যাতিতার বাড়ির সামনে তৈরি হচ্ছে মঞ্চ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মঞ্চে বসবেন নির্যাতিতার বাবা মা। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। নির্যাতিতার বাড়িতে দুর্গাপুজো হতো, এবার থেকে আর পুজো নয়, তাই তারা প্রতিবাদে সামিল হচ্ছেন। নির্যাতিতার বাড়িতে দুর্গাপুজো হতো আগে, কিন্তু সেই দুর্গাপুজোতেই এবার সেখানে অন্ধকার,
এবার থেকে আর পুজো তারা করবেন না। আরজি করের নির্যাতিতার বাড়ির সামনে তৈরি হচ্ছে মঞ্চ, সেখানে আন্দোলনে বসবেন নির্যাতিতার পরিবার। জয়ন্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জয়ন্ত, এই সিদ্ধান্তের কারণ কি? এবং তারা নিঃসন্দেহে তো বিচার চাইছেন, তারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, যদিও বিচার প্রক্রিয়া তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলছে, এখনো অনেকটা পথ যাওয়া বাকি। কি বলছেন তার পরিবারের লোকজন? দেখো, তোমাকে মূলত বলে রাখি, এই যে তরুণী, সেই তরুণীর বাড়িতে কিন্তু বছরের পর বছর ধরে কিন্তু দুর্গাপুজোর আয়োজন ঘটা করে করা হতো, এবং এই বছরও কিন্তু আয়োজন একেবারে শুরু হয়ে গিয়েছিল প্রায় 2-3 মাস আগে থেকেই। এবং তারপরে এই যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, সেই মর্মান্তিক ঘটনার যে রেশ, সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে তার পরিবারের মধ্যে। অর্থাৎ দুর্গাপুজো এক পাশে এবং প্রতিবাদ এক পাশে। দুর্গাপুজোর আবহে রঙিন হতে চাইছে না পরিবার, এবং তার পাশাপাশি সাদা কালো আবহেই মঞ্চ তৈরি করে কিন্তু জারি থাকবে নির্যাতিতা তরুণীর জন্য তাদের প্রতিবাদ। এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন নির্যাতিতা তরুণীর বাবা মা। অর্থাৎ যে নির্মম ভাবে তার মেয়েকে হত্যা করা হলো এবং আরজি করার মতো ভয়াবহ যে ঘটনা ঘটে গেল হাসপাতালের ভেতরে, তার দাবিতেই কিন্তু তারা মূলত সোচ্চার হবেন ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন নির্যাতিতা চিকিৎসকের পরিবারের লোকজনেরা। এবং তার সঙ্গে কিন্তু সাথ দেবেন সমগ্র এলাকাবাসী, অর্থাৎ যারা এতদিন পর্যন্ত নির্যাতিতা তরুণীর দুর্গা উৎসবে সামিল হতো, ধন্যবাদ জয়ন্ত। এবার প্রতিবাদী মঞ্চে থাকবে। সেরা দশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।